এনে প্রীতম, তোর এই মাসের মাইনে 7,000 টাকা। দীপ্ত, এই নে তোর এই মাসের বেতন পুরো 10,000 টাকা। এই মাস থেকে তোর বেতন বাড়িয়ে দিয়েছি। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ বেতনটা বাড়ানোর জন্য। শোন, ধন্যবাদের কোনো দরকার নাই, এটা তোর কষ্টের টাকা। তুই ভাবিস না যে তোর পর মায়া জন্মেছে বলে তোর বেতন বাড়িয়েছি। তোর বেতন বাড়ানোর আমার একটাই কারণ, সেটা হচ্ছে তুই অনেক বছর ধরে সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছিস। সেই কথা ভেবেই তোর বেতন বাড়িয়েছি। আচ্ছা, তাহলে তুই যা, বাকি কাজগুলো সেরে ফেল। জি সাহেব। কত বছর ধরে আমি সাহেবের গাড়ি চালাচ্ছি, কই সাহেব তো আমার বেতন বাড়ায়নি, এমনকি কাজের জন্য কখনো বাহবাও দেয়নি। যতদিন এই দীপ্ত চাকর আছে ততদিন আমার কিছুই হবে না। দীপ্তর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এই, কী ভাবছিস? না সাহেব, কিছু না। আচ্ছা শোন, গাড়ি বের কর, আমি একটু বাইরে যাব। জি সাহেব। আজকের খাবারটা না অনেক মজা হয়েছে। হ্যাঁ দীপ্ত, আজকের খাবার স্বাদটা সত্যি খুব সুন্দর হয়েছে। এরকম খাবার তো আসলে হোটেল বা রেস্টুরেন্টে পাওয়া যায়। আসলে তুই খুব সুন্দর রান্না করতে পারিস। এনাদের শুধু চাকরটাকে ভালো বলা ছাড়া আর কোনো কাজ নেই, যত সব। দীপ্ত, তোর কাজে আমি খুব খুশি। এবার ঈদে তোকে বোনাস দিব আর নতুন পোশাকও কিনে দিব। কি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এনারা তাহলে দীপ্তর জন্য পোশাক কিনবে আর আমার জন্য কিছুই না? আমি যতই কাজ করি সাহেব আর ম্যাডাম এই চাকরটার গুণই গাইবে। শেষ। সাহেব আসেন, আমার গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই গাড়িতে গিয়ে বস। এই দীপ্ত, এক গ্লাস পানি নিয়ে আয় তো। জি ম্যাডাম, আনছি। আজ সুযোগ পেয়েছি। ম্যাডাম আর সাহেব সবসময় চাকরটার গুণ গায়, আজকে দেখাচ্ছি এর কেমন গুণ। হ্যাঁ দীপ্ত, টেবিলে খাবার দে, আজ তো দেরি হয়ে যাচ্ছে। দীপ্ত, এই দীপ্ত, এদিকে আয়। এ কেমন খাবার বানিয়েছিস তুই? লবণ নিয়ে কি তরকারিতে ডুব দিয়েছিলি? না না সাহেব, আমি তো ঠিকঠাক লবণ দিয়েছি। তাহলে এত লবণ কেন খাবারে? আমি তো ঠিক বুঝতে পারছি না ম্যাডাম, আমি তো তরকারিতে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, এমন তো হওয়ার কথা না। আচ্ছা বুঝলাম, কিন্তু খাবার তো তুই রান্না করিস, তাহলে তুই যদি না জানিস তো কে জানবে? আমি সত্যি বলছি সাহেব, আমি কিছুই জানি না। সাহেব, আপনারাই তো একে মাথায় তুলে রেখেছেন। আপনারা এর এতই গুণগান করেন যে ওর কোনো কাজেই ঠিক থাকে না। হ্যাঁ তুই ঠিক বলছিস, আমি ওকে একটু বেশিই প্রশংসা করে ফেলেছি এবং গত মাসে ওর বেতনও বাড়িয়ে দিয়েছি। তার জন্য কাজেও খামখেয়াল দেখতে পাচ্ছি বেশি। সামনের মাস থেকে তোর বেতন থেকে 1,000 টাকা করে কেটে নেব। আর এখন থেকে মন দিয়ে কাজ করবি, কোনো গাফিলতি করবি না। যদি দেখি কোনো গাফিলতি, তোকে কিন্তু চাকরি থেকে বার করে দেবো। সাহেব, দয়া করে এমন কাজ করবেন না, আমি এখন থেকে আরো মনোযোগ দিয়ে কাজ করব। ঠিক আছে ঠিক আছে, যা এখন কাজ কর। প্রীতম চল, না হলে আমাদের বেরোতে দেরি হয়ে যাবে। সাহেব, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। সাহেব, আমার কিছুদিনের জন্য একটু ছুটি লাগবে, 1 সপ্তাহের মতো। আমি গ্রামের বাড়িতে যাব, আমি একটু জরুরি কাজ পড়ে গেছে। ছুটি? না না না, এখন তোকে ছুটি দেওয়া যাবে না। শোন, আগামী মাসে তো ঈদ, তো বাড়িটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, তাই এখন তোকে ছুটি দেওয়া যাবে না। সাহেব, আমি যদি না যেতে পারি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে অন্তত 1 সপ্তাহের ছুটি তো দিন। আচ্ছা ঠিক আছে, তোকে 1 সপ্তাহ ছুটি দিচ্ছি, তুই পরশু চলে যাস। জি সাহেব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জনা,
আলমারিতে টাকা রাখা আছে, টাকাগুলো নিয়ে এসো তো। আজ ওই ডিলটা ফাইনাল করতে হবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। কি ব্যাপার, টাকা কোথায় গেল? টাকা তো পাচ্ছি না। এই শুনছো, আলমারিতে না কোনো টাকা নেই। কি বলছো কি? ভালো করে খুঁজে দেখো তো। আমি সব জায়গায় তন্ন তন্ন করেই খুঁজেছি, কোথাও একটা টাকাও নেই। এই শোনো, আমি তো সব টাকা আলমারিতে রেখেছিলাম। চোর আসলে তো শুধু টাকা না, সঙ্গে সোনার গহনা সব নিয়ে যেত। এটা আমাদের নিজেদের ভিতরে কেউ করেছে। চলো তাহলে শুনি সবার কাছে। চলো। সাহেব, গাড়ি মোছা হয়ে গেছে, আসুন। এই দাঁড়া। কি হচ্ছে সাহেব? আমার আলমারিতে 2 লক্ষ টাকা রাখা ছিল, টাকাটা কি তুই নিয়েছিস? কি বলছেন সাহেব? আমি তো আলমারির কাছেই যাই না, আমি কিভাবে টাকা নেব? তুই টাকা না নিলে টাকা কোথায় যাবে? টাকার কি হাত পা আছে? ম্যাডাম, আমি জানি না টাকা কোথায়। তারপরেও যদি আপনাদের আমাকে সন্দেহ হয় তাহলে আমাকে সার্চ করুন। এর কাছে তো টাকা নাই, টাকাটা কোথায় গেল? আমিও তো বুঝতে পারছি না টাকা গেল কোথায়। সাহেব, আমাকে তো চেক করলেন, এবার দীপ্তর ব্যাগটা চেক করুন। হ্যাঁ হ্যাঁ সাহেব, আমার ব্যাগটাও চেক করে দেখুন। দেখুন সাহেব। না না দীপ্ত, তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তুই এ কাজ করতেই পারিস না। না না সাহেব, আপনি চেক করে দেখুন, তা না হলে মনের ভিতরে সংশয় থেকে যাবে। না না দীপ্ত, তুই এ কাজ করতে পারিস না। আমরা দুজন তোর উপর অনেক ভরসা করি। না না ম্যাডাম, ব্যাগটা চেক করুন, যাতে আমি চলে যাওয়ার পরে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। সাহেব, ব্যাগটা চেক করে দেখুন। সাহেব, দীপ্ত যখন বারবার বলছে ওর ব্যাগ চেক করার কথা, তাহলে আপনি চেক করুন। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই তো সেই খাম। এই টাকার বান্ডিল তোর ব্যাগে কিভাবে? আমি জানি না সাহেব, এই টাকার বান্ডিল আমার ব্যাগে কিভাবে এলো। আমার বিশ্বাস হচ্ছে না যে তুই এই কাজটা করতে পারিস। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি সত্যিই জানি না যে এই টাকার বান্ডিল আমার ব্যাগে কিভাবে এলো। তুই এই কাজ কেন করলি? তোকে কি আমি বেতন দিতাম না? তোকে কাপড় চোপড় কিনে দিতাম না? কেন করলি এটা? আমি বুঝেছি সাহেব, ও কেন এই কাজ করেছে। কিছুদিন আগে আপনি ওর বেতন থেকে টাকা কেটেছিলেন না, সেই জন্যই ও টাকা চুরি করে গ্রামে চলে যেতে চাইছে। দীপ্ত, ও কি ঠিক কথা বলছে? না ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি টাকা চুরি করিনি। তুই যে চুরি করেছিস তার প্রমাণ তো আমার হাতেই আছে। এর সাজা তো তোকে পেতেই হবে। এই বাড়ি ছেড়ে তোকে চিরদিনের জন্য চলে যেতে হবে। সাহেব, দয়া করে এরকম কাজ করবেন না। ম্যাডাম, আপনি একটু সাহেবকে বুঝান, আমি এমন কাজ করতে পারি না। দীপ্ত, আমি কিছু করতে পারবো না। তোর প্রতি যে আমাদের ভরসাটা ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। তোকে এখন বাড়ি থেকে চলে যেতেই হবে। সাহেব, আপনি তো আমাকে ভালো করে চেনেন, আমি এখানে অনেক বছর ধরে কাজ করি, আমি এমন কাজ করতে পারি না, আমার কথাটা বিশ্বাস করুন। তুই আমার বিশ্বাসকে পুঁজি করে আমাকে তিলে তিলে লুটতে চেয়েছিলি। আমি তোকে কিছু দেওয়া সহ্য করতে পারছি না। তুই এখন যা আমার সামনে থেকে, যা, বেরিয়ে যা। সাহেব, আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, আর তার জন্য এই ফর্মে পিতামাতার স্বাক্ষর দরকার। আপনি তো জানেন অনেক দিন আগেই আমার বাবা মা মারা গেছে, আর গার্জিয়ান বলতে তো আপনি আমাকে একটা সই করে দিলে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, আর তাতে কিছু সঞ্চয় করতে পারবো। ও আচ্ছা, সে তো খুব ভালো কথা। তবে কোথায় সাইন করতে হবে? ধন্যবাদ সাহেব। রাজীব, এই রাজীব, বেরিয়ে আয়। রাজীব, কি রে, ব্যাপার কি? কি মালফল খেয়েছিস নাকি? তোর মুখের ভাষার কি অবস্থায়? আমার মুখের ভাষা ঠিক আছে, তোরা দ্রুত এই ঘর খালি করে দে। ঘর খালি করতে হবে মানে? তুই কি বলতে চাইছিস? মানে হলো এই যে
এই বাড়ি আর এই বিজনেস এখন থেকে সব কিছুই আমার, তাই বলছে এই বাড়িটা এখন খালি করে দেন। তোর কি মাথা ঠিক আছে? তুই কি জানিস যে তুই কি বলছিস? আমার মাথা ঠিক আছে, কিন্তু এখন তোদের মাথা খারাপ হয়ে যাবে। এই দেখ, কাগজে তো তোমারই সাইন দেখছি, কিন্তু কিভাবে? আসলে আমি বুঝতে পারছি না আমি কখনই কাগজ সাইন করেছি। কখন কিভাবে কোথায় সাইন করেছিস সেটা পরে ভেবে নিস, এখন তো বাড়িটা খালি কর। ধোকাবাজ, তুই আমাদের এইভাবে ধোকা দিলি? আমরা তো তোকে চাকরি দিয়েছিলাম, আর তুই কিনা শেষমেশে আমাদের মাথার উপর থেকে ছাদটাই কেড়ে নিলি। আমি যদি কখনো বুঝতে পারতাম তুই এমন একটা চিটিং বাস ছেলে, তাহলে তোকে কখনোই চাকরিতে রাখতাম না। যা হবার তা তো হয়ে গেছে, এখন জলদি জলদি এই বাড়িটা খালি করে দে, আমায় আবার এই বাড়িতে শিফট করতে হবে। তাছাড়া সুন্দরী ভাবে আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়, রাস্তায় অনেক বিপদ। কি দেরি করছিস কেন? রেখে যাবে নাকি? যা বেরিয়ে যা। এই, আমি না আর হাঁটতে পারছি না। বুঝতে পারছি, দেখো কি আর করবো, আমরা আসলে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি না। আচ্ছা চলো ওই গাছটা নিচে গিয়ে একটু বসি, তাতে করে একটু বিশ্রাম নেওয়া হয়ে যাবে। বুঝতে পারছি না কোথায় যাব, আমরা এখন কি করব। ওই হারামি প্রীতমটাকে বিশ্বাস করে না এত বড় ভুল করে ফেলেছি, কি আর বলবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমরা আজ ওর জন্যই ঘর ছাড়া হয়েছি। কি ব্যাপার, কারা ওখানে? পোশাক দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের লোক। যাই কাছে গিয়ে শুনি ওনাদের কি সমস্যা। কারা আপনারা? এখানে এরকমভাবে বসে আছেন, কোথাও যাবেন নাকি? যাবো তো, কোথায় যে যাব সেটাই বুঝতে পারছি না, তাই এখানে বসে আছি। আপনারা আপনাদের বাড়িই যাবেন, তা এখানে বসে আছেন কেন? আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এজন্যই আমরা এখানে বসে আছি। এখন দেখি আমাদের নিয়তি আমাদের কোথায় নিয়ে যায়। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে আমার বাড়িতে চলুন। চলুন আমার সাথে। না না, আমার এমনিতেই কপাল খারাপ, আরে পোড়া কপাল নিয়ে আমরা কারো ঘাড়ে বোঝাতে চাই না। আপনারা বোঝা হতে যাবেন কেন? মানুষ বিপদে পড়লেই তার পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য। আপনারা আমার সাথে চলুন তো। আর তাছাড়া আপনাকে কষ্টের ভিতর ফেলতে চাই না। কষ্টের কোনো কথা না, আপনারা না হয় আমার অতিথি হয়ে গেলেন, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। উনি যখন বলছে চলো না ওনাদের বাসায় যেয়ে কিছুদিন থাকি। তুমি যখন বলছো ঠিক আছে চলো। তাহলে আসুন আমার সাথে, আসুন 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 স্যার, এই হচ্ছে আমার বাড়ি। আপনারা যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারেন, আপনাদের দুশ্চিন্তা করতে হবে না। অনেক রোদ থেকে এসেছেন তো, চলুন ভিতরে গিয়ে আরাম করবেন, আসুন। দেখুন স্যার, এই জমি আমাদের কোম্পানির জন্য একদম পারফেক্ট। আমরা যদি এইখানে কোম্পানি তৈরি করি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। সে তো ঠিক আছে, কিন্তু এই জমির পাশাপাশি আশেপাশের জমিগুলো কি পাওয়া যাবে? জি স্যার, আমি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার? সাহেব ম্যাডাম এখানে কি করছে? গিয়ে দেখি তো। এই তুমি এখানে দাঁড়াও। সাহেব, ম্যাডাম, এসব কি করছেন? তুই চলে যাওয়ার পর প্রীতম খুব বাজেভাবে আমাদের ঠকিয়েছে, আমাদের সব কিছু লিখে নিয়েছে,
আর আমাদের ঘর থেকে বের করেও দিয়েছে। তারপর এই মানুষটা আমাদের এখানে আশ্রয় দিয়েছে। দীপ্ত, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস। বড় লোক হতে তো আমি পারিনি, তবে আগের থেকে একটু বড় হয়েছি। সাহেব, ম্যাডাম, আপনারা এখান থেকে চলুন। এইসব আপনাদেরকে করতে হবে না, এত কষ্টের কাজ। চলুন আমার সাথে। আপনাদের চাকর তো বেঁচে আছে, আমি বেঁচে থাকতে আপনাদেরকে এত কষ্ট করা লাগবে তা আমি হতে দেবো না। চলুন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাহেব আর ম্যাডামের খেয়াল রেখেছেন। না না, ধন্যবাদ দিতে হবে না। বিপদের সময় মানুষের মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য, আর সেটাই আমি করেছি। আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। যদি কখনো কোনো উপকারে আমি আসতে পারি তাহলে অবশ্যই আমার কাছে আসবেন। আপনারা ভালো থাকবেন, আর আমার কাজে যদি আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনি এসব কি বলছেন কি? আপনি না থাকলে আমরা কোথায় বা যেতাম আর কী বা করতাম বলো? অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, তাহলে আমরা এখন আসি। আপনি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। চলুন। প্রীতম, এই প্রীতম, কোথায় তুই? বেরিয়ে আয়। কে কে ওখানে সাড়ে মতো চেঁচাচ্ছে? ও তুই তুই সেই চাকরটা না, যাকে আমি চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? হ্যাঁ, আমি সেই চাকরটা। আর সেদিন আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ তুই যাবি। যা, বেরিয়ে যা। আমি? কিন্তু কিভাবে? কিভাবে? ওইদিকে দেখ। এই বাড়ির আসল মালিক ওনারা, তো তুই এখানে কি করছিস? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমি বেরিয়ে যাব না, বেরিয়ে যাবি তোরা, কারণ এই সমস্ত সম্পত্তি এখন আমার নামে দলিল করা। হ্যাঁ, এই সম্পত্তি একসময় তোর নামেই ছিল, কিন্তু এখন আর নেই। এই দেখ। কিন্তু এই সম্পত্তি এনাদের নামে কিভাবে হলো? কিভাবে হলো শোন তাহলে। এই যে জমিটা আছে, এই জমিটা আমি বিঘা প্রতি 10 লক্ষ টাকা দরে বিক্রি করব। এখন যদি তুমি 10 লক্ষ টাকা দরে নিতে পারো তাহলে নেবে, না হলে আমি তোমার কাছে জমি বিক্রি করব না। আমি এই জমি বিঘা প্রতি 20 লক্ষ টাকা দেবো। এই জমি আমার স্যারের খুব পছন্দ হয়েছে। এরা তো দেখছি পাগল। আমি 10 লক্ষ টাকার কথা বলছি আর এরা 20 লক্ষ টাকা। যাই হোক, এতে আমার অনেক লাভ হবে। কি ব্যাপার, কিছু বলছেন না যে? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। দাও কাগজটা দাও। কোথায় সাইন করতে হবে? নাও। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এবার তো আমি কোটিপতি হয়ে যাব। স্যার, আপনার কাজটা হয়ে গেছে। এবার বুঝতে পেরেছিস? সাহেব, সাহেব আমাকে ক্ষমা করে দিন। সাহেব, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সাহেব প্লিজ, সাহেব আমাকে ক্ষমা করে দিন। দীপ্ত, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এই তাহলে সে আসল চুরির ঘটনা? নেমখারাম, তুই আমাদের সঙ্গে অনেক ধোঁকাবাজি করেছিস। তুই কোনোভাবে ক্ষমার যোগ্য না। দীপ্ত, তুই ওকে পুলিশে ধরিয়ে দে। আমি কোনোভাবে ওকে সহ্য করতে পারছি না। হ্যাঁ, এই ধোঁকাবাজকে এক্ষুনি পুলিশে ধরিয়ে দে। না ম্যাডাম, ওকে পুলিশে দেওয়া ঠিক হবে না। ওকে আর একটা সুযোগ দেওয়া উচিত, কারণ ও একটা পাপী। কারণ পাপীকে নয়, পাপকে ঘৃণা করা উচিত। আরেকটা কথা, তুই শর্টকাটে বড় হতে চেয়েছিলি না, কিন্তু তুই পারিসনি, কারণ তোর পথ ছিল অসৎ। আর আমাকে দেখ, আমি আজ এই অবস্থানে, কারণ আমার উদ্দেশ্য ছিল সৎ, তাই উপরওয়ালা আমার সাথে ছিল। এই যে সৎ অসৎ, ভাগ্য দুর্ভাগ্য, এই সব কিছু মিলে জীবন সংগ্রাম, আর জীবন সংগ্রাম করেই বড় হতে হয়। কিন্তু তোকে যেন
এই বাড়ির আশেপাশে আর না দেখি। বেরিয়ে যা, বেরিয়ে যা।